চলো, the ratio of the number of boys to that of the girls in a school is 11:15. তাহলে একটি স্কুলে ছেলেদের সংখ্যার সাথে মেয়েদের সংখ্যার অনুপাত দেওয়া হয়েছে কত? 11:15. স্কুলে ছেলে অপেক্ষা মেয়ের সংখ্যা 200 বেশি। তাহলে যদি বয়েজ 11 ইউনিট হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে গার্লস হচ্ছে 15 ইউনিট। আর এদের মধ্যে ডিফারেন্স কত? না ডিফারেন্স হচ্ছে 4 ইউনিট। আর এই ডিফারেন্সই অঙ্কে বলা হয়েছে কত? না 200। তাহলে 4-এর ভ্যালু 200 হলে আমাকে কী জানতে চেয়েছে? না সেই স্কুলের ছেলের সংখ্যা কত, সেই স্কুলের ছেলের সংখ্যা কত। 4 থেকে 200 কী করে পাই? 50 গুণ করে। তাহলে 11-এর সঙ্গে আমি 50 গুণ করে দেবো, তাহলেই আমি আনসার পেয়ে যাব। তাহলে আনসার কত হবে? 550। আর কেউ যদি আরও একটু চোখ কান নাক খোলা রাখে, সে বলবে দাদা 11-এর মাল্টিপল যে আনসার আছে, যে অপশান আছে সেটাই হবে আমার কারেক্ট আনসার, এবং একমাত্র অপশান এই দেখতে পাচ্ছি যে 11-এর মাল্টিপল। ওকে, আর এই অ্যাপ্রোচ কিন্তু তখনই আমি ইউটিলাইজ করব যখন কিন্তু কোনো দশমিকযুক্ত সংখ্যা বা কোনো পৌনঃপুনিক নেই। ঠিক আছে, তখনই কিন্তু এই অ্যাপ্রোচ কাজ করবে, না হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, মাইন্ড ইট। নেক্সট প্রশ্ন, দ্য রেশিও বিটুইন দ্য মান্থলি ইনকাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ বিনোদ ইজ 8:5। সরি, বৈদিক। তাহলে বৈদিকের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত বলা হয়েছে 8:5। তাহলে ইনকামের সঙ্গে কার রেশিও বলা হয়েছে? না এক্সপেন্ডিচার। আর আমরা সবাই জানি যে ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে আমরা কী পাই? না সেভিংস পাই। তাহলে বলা হয়েছে যদি ইনকাম 8 ইউনিট হয় তাহলে তার এক্সপেন্ডিচার হচ্ছে 5 ইউনিট। তাহলে তুমি বলবে সেভিংস কত হচ্ছে দাদা? সেভিংস হচ্ছে 8 - 5, 3 ইউনিট। আশা করি এটুকু সবার পরিষ্কার, কারোর কোনো ডাউট নেই। এবার কি বলা হয়েছে? ইনকাম ইনক্রিজ করেছে 20%। আচ্ছা, তোমরা আমাকে বলো যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? তুমি বলবে 1/5। তার মানে 5 যদি আগে ইনকাম থাকতো বা আয় থাকতো, এখন সেটা 1 বৃদ্ধি পেয়েছে। তার মানে এখন হয়েছে কত? 6, তাই তো? তাহলে ইনকাম, যে ইনকাম ছিল 8, সে এখন কত হয়ে গেছে? না 6-এর 5 গুণ হয়ে গেছে। তার মানে 8 × 6-এর 5 গুণ হয়েছে এখন ইনকাম। তার মানে 48/5 হয়ে গেছে এখন ইনকাম। আশা করি প্রত্যেকের পরিষ্কার। এবার বলবো কি না ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট? না 30%। আর 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10। মানে যে ব্যয় আগে ছিল 10 ইউনিট, সে এখন আরও 3 ইউনিট বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 13 ইউনিট। এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাড়াতাড়ি করার জন্য আমাকে কিন্তু এই পার্টটার সঙ্গে পরিচিত হতে হবে যে 30% বৃদ্ধি পেয়েছে, তার মানে 5-এর 30% + 5 না, এরকম করব না, এরকম দিন শেষ। আমি ডাইরেক্ট বলবো যে যদি তার আয় 30% বৃদ্ধি পায়, তার মানে কি 130% হয়েছে এখন আয়, তাই তো? আর এই 130% না লিখে আমি বলবো কি 13/10 গুণ হয়েছে। তার মানে যে আয় ছিল 5, সে আরও কত গুণ হলো? না 13/10 গুণ। তার মানে এখন তার ব্যয় কত হলো? না এখন ব্যয় হলো 5 × 13/10। 5 × 13/10। আর 5 × 13/10 করলে কত পাই? না 65/10। 65/10। তাহলে দেখো আলটিমেট এখন আমার ইনকাম পেয়ে গেলাম, আর এখন আমার এক্সপেন্ডিচারও পেয়ে গেছি। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করলেই পাবো বর্তমান সেভিংস। তাহলে বর্তমান সেভিংস কত হচ্ছে? দেখো 48/5 হচ্ছে ইনকাম মাইনাস 65/10। এটা করলে আমি পেয়ে যাব কি? তার এখনকার সেভিংস। এবার দেখো এই 48/5 তোমরা কিন্তু এরকম লিখবে না পরীক্ষা হলে, তোমরা ডাইরেক্ট লিখবে 96/10। ঠিক আছে, কারণ হচ্ছে তোমাদের এলসিএম করে বিয়োগ করার প্রবণতাকে কম করতে হবে। ঠিক আছে, এবং তবেই তোমরা কম সময় করতে পারবে। আমি তোমাদের শেখাচ্ছি কী করে কম সময় তাড়াতাড়ি তোমরা অঙ্কের অ্যাপ্রোচ করবে। 96 - 65 করলে কত হবে? 96 - 65 করলে হবে 31। তাহলে এখন 31/10 হচ্ছে আমার সেভিংস। আর 31/10 মানেই হচ্ছে কত? 3.1, তাই তো? আর 31/10কে 3.1 তোমরা লিখতে পারো, বা তোমরা এটা বলতে পারো যে যদি আমার আগে 30 সেভিংস থাকতো, এখন হচ্ছে 31 সেভিংস। এটাও তোমরা বলতে পারো, এখানেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে 30 আগে সেভ হতো, এখন হচ্ছে 31। তার মানে সেভিংস কতটা ইনক্রিজ করেছে? না 1 ইনক্রিজ করেছে। কত ইনক্রিজ করেছে? 30তে ইনক্রিজ করেছে, × 100। আর 1/30 মানেই হচ্ছে 3 × 1/3% ইনক্রিজ করেছে। অপশন সি হবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই।
কেউ ডাউট আছে কারোর? না স্যার। না স্যার, ক্লিয়ার। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরের বারের সেট থেকে কিন্তু অমিট হবে। আশা করি বদমাশ রুল তোমরা এখন অবধি সব কিছু শিখে গেছো। তো আমি কিন্তু এগুলোকে ক্রমশ অমিট করব, এগুলোকে কিন্তু আর আমি ইনপুট করব না, ঠিক আছে? তো করেছি যখন বলে দিই একবার। আমরা কি জানি যে বদমাশ রুলে আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে অফ, তারপরে ডিভিশন, তাই তো, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপরে সাবস্ট্রাকশন, ঠিক আছে? তার ব্র্যাকেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে খালি ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করে নাও। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি 2 × 7 - 5 + 9 ভাগ 3, তাহলে এখানে ভাগের কাজ আগে হবে ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 ভাজিত 9 করে কত হয়ে যাচ্ছে না 3 হয়ে যাচ্ছে। তাহলে আর এখানে কত হচ্ছে 7 × 2 = 9, সরি 14, তাহলে 14 - 5 প্লাস কত না +3, তার মানে 17 - 5 আলটিমেট হয়ে গেল 12। এখানে কত পেলাম 12 পেলাম। আর এই পার্টে কত পেলাম না 4 + 2 6 এর হোল স্কোয়ার মানে 12 ভাগ কত 36 × 2, তাই তো? আর 12 ভাগ 36 করলে কত পাবো 1/3, আর 2 × 1/3 করলে কত হবে 2 × 1/3 করলে হবে 2/3। অপশন সি হবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝেছে। কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে যদি 3 বছরে 72 টাকা সুদে মূল্যে 104.4 টাকা হয় তাহলে প্রতি বছর একই হারে 5 বছরে 120 টাকা সুদে মূল্যে কত হবে? তো দেখো বন্ধুরা, এখানে 72 টাকা যারা দেওয়া হয়েছে সেটি হচ্ছে কি প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের ভ্যালু দেওয়া আছে কত 72 টাকা, এবং সেই টাকাটি 3 বছরে সুদে মূল্যে মানে অ্যামাউন্ট কত দিচ্ছে না 104.40। তাহলে আমরা সবাই জানি যে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল কী করলে বিয়োগ করলে আমরা কী পাই না সিম্পল ইন্টারেস্টের পরিমাণ পেয়ে যাই। আর 104.40 থেকে 72 বিয়োগ করলে আমরা কত পাবো না 32.40। আর এই সিম্পল ইন্টারেস্ট যখনই আমরা পেয়ে গেলাম, এটি 3 বছরের সিম্পল ইন্টারেস্ট, তাহলে একে যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা কী পেয়ে যাব 1 বছরের ইন্টারেস্ট পেয়ে যাব, এবং সেটি কত হবে 3 × 10 = 30, 10.80। তাহলে 10.80 আমি কী পেলাম না 1 বছরের ইন্টারেস্ট। আর 1 বছরের ইন্টারেস্টের উপরই আমরা কী ক্যালকুলেট করে থাকি না রেট পার্সেন্টেজ ক্যালকুলেট করে থাকি। তাহলে রেট পার্সেন্টেজ কী করে ক্যালকুলেট করা হয় না 10.80 হচ্ছে আমার 1 বছরের ইন্টারেস্ট। ইন্টারেস্ট কার উপর ক্যালকুলেট করা হয় সবসময় প্রিন্সিপালের উপর। তাহলে 72 × 100 করলে আমি পেয়ে যাব রেট পার্সেন্টেজ। তাহলে দেখো 36 দিয়ে পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, 36 × 3 = 108, তাহলে 0.30, এখানে 36 × 2 = 72, তার মানে আলটিমেট 15% হচ্ছে আমার রেট অফ পার্সেন্টেজ, 15%। এবার দেখো এই একই রেট পার্সেন্টেজ হারে 120 টাকা 5 বছরে কত টাকা সুদে আসলে হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তোমরা সবাই জানো যে এসআই পার্সেন্টেজ ফর্মুলা কি না এসআই পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে R% × T% × T সময়। তার মানে কি আমার 15% আমার রেট অফ পার্সেন্টেজ, আর এই 15% হারে 5 বছরের জন্য টাকাটি রাখা হয়েছিল। তাহলে 5 বছরের আলটিমেট কত পার্সেন্ট টোটাল কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো সেটাই হচ্ছে এসআই পার্সেন্টেজ। আমরা প্রত্যেক বছর 15% করে ইন্টারেস্ট পাচ্ছি, 5 বছরের জন্য টাকাটি রাখা হয়েছে, তাহলে 15 × 5 দ্যাট ইজ 75% আমি টোটাল ইন্টারেস্ট পাচ্ছি 5 বছরে। তাহলে 120 টাকা আমার হচ্ছে এখন প্রিন্সিপাল কত 120, তাহলে প্রিন্সিপালের ওপর আমি কত ইন্টারেস্ট পাচ্ছি না 75% ইন্টারেস্ট পাচ্ছি। তার মানে আলটিমেট এসআই কত না 120 × 75/100, আর 120 এর 75% সবসময় কত হবে 90 হবে। তাহলে আমরা নির্ণয় করতে বলেছি কি 5 বছর পর সুদে আসলে কত হয়েছে। 120 টাকা ছিল আমার আসল, 90 টাকা হচ্ছে আমার সুদ, তার মানে 210 টাকা হচ্ছে আমার সুদ প্লাস আসল মিলিয়ে আনসার অপশন সি। তাহলে A%, B%, C% এখানে 3টে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং তার নেট ডিসকাউন্ট আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 15%-এর ফ্র্যাকশন ভ্যালু নির্ণয় করা হচ্ছে খুবই ইজি। 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না 20/3, তার মানে 20 টাকা যদি আমার কী হতো না 20 টাকা যদি আমার মার্ক প্রাইস হতো, খুব ভালো করে বুঝবে, তাতে আমি কি 3 টাকা ডিসকাউন্ট পেতাম। তার মানে আলটিমেট কত টাকা জিনিসটা বিক্রি হতো না 17 টাকায় বিক্রি হতো। ইজ ইট ক্লিয়ার গাইস? এইটুকু পার্ট সবার পরিষ্কার বলবে হ্যাঁ দাদা সবার পরিষ্কার, কারোর কোনো ডাউট নেই। সিমিলারলি 20% যদি আমার ডিসকাউন্ট হতো তাহলে 20% মানে কত 1/5, তাই তো? তার মানে 5 টাকা যদি আমার মার্ক প্রাইস হতো আমি তাতে 1 ডিসকাউন্ট পেতাম, মানে 4-এ বিক্রি করতাম। আর 25% যদি আমার ডিসকাউন্ট হতো তাহলে আমি কি করতাম না 4-এর জিনিস আমি পেতাম 3-এ।
4-এর জিনিস আমি পেতাম কত 3-এ। তাহলে এই হচ্ছে আলটিমেট আমার এই যে রেশিওগুলো বেরোলো, এই রেশিওগুলো আলটিমেট কি না সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও, সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও। তাহলে সেলিং প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও যখনই পেয়ে গেলাম, আমাকে যখন নেট ডিসকাউন্ট আমাকে নির্ণয় করতে হবে, আমি কি করব, জাস্ট এদের গুণ করে দেবো। 3টে অনুপাত থেকে যদি আমাকে সিঙ্গেল একটা অনুপাত নির্ণয় করতে আমাকে কী করতে হয়, লেফট সাইড আর রাইট সাইড আমাকে কী করতে হয়, মাল্টিপল করতে হয়। তাহলে এই 3টে রেশিওকে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি না 17 × 4 68 × 3 মানে 3 × 24 4 204 বাই এখানে কত হচ্ছে 400। হ্যাঁ কি না বলো? সবাই বুঝতে পেরেছে বলো? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে 204 টাকা যদি এখন সেলিং প্রাইস হয়, আমি তার মার্ক প্রাইস দেখতে পাচ্ছি কত 400। তাহলে আলটিমেট আমি এখানে কত ডিসকাউন্ট পেয়েছি, আমি আলটিমেট এখানে ডিসকাউন্ট কত পেয়েছি কে বলতে পারবে? 204 টাকা যদি আমার, আচ্ছা যদি এখানে তোমরা গুণ না করে এখানে কাটাকুটিও হচ্ছে, তোমরা যদি কাটাকুটিও করতে পারো আগে, দেখো 4 এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আলটিমেট 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে আরও সুবিধা হয়ে গেল, 3 × 51 আর আলটিমেট 5 × 20 100। তার মানে 100 টাকার জিনিসটা আমি পাচ্ছি কত 51 টাকায়। তাহলে আমি ডিসকাউন্ট কত পাচ্ছি না 49। কত ডিসকাউন্ট পাচ্ছি 49। তার মানে 49%ই হচ্ছে আমার নেট ডিসকাউন্ট। চলো নেক্সট প্রশ্ন। পাইপ A can fill an empty tank in 18 hours. Pipe B can fill the same empty tank in 24 hours. If both the pipe are opened simultaneously, how much time will they take to fill the empty tank? কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, একদম সোজা অঙ্ক। এখানে কি বলা আছে, এ একটি পাইপ যে 18 ঘন্টায় কোনো একটি ট্যাঙ্কে পুরোপুরি ভর্তি করছে, বি অপর একটি পাইপ যে ওই ট্যাঙ্কটিকে 24 ঘন্টায় ভর্তি করছে, তাই তো? তাহলে এই 18 ঘন্টা আর 24 ঘন্টার এলসিএম করলে আমি পেয়ে যাবো কি না ট্যাঙ্কটির ক্যাপাসিটি 18 আর 24-এর এলসিএম হচ্ছে 72। সবাই জানে, বাচ্চারাও জানে, 4 × 18 72, মানে 4 হচ্ছে এর এফিসিয়েন্সি এবং 72/24 3 হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে 4 এফিসিয়েন্সি এ কাজ করছে, বি কাজ করছে 3 এফিসিয়েন্সি নিয়ে। তারা একসঙ্গে কাজ করলে কত টোটাল কাজ হবে 1 ঘন্টায় না 7 ইউনিট। তাহলে এই 7 ইউনিট কাজ হচ্ছে 1 ঘন্টায়, আমায় করতে হবে 72 ইউনিট কাজ। তার মানে 10 ঘন্টা সামথিং হবে। এখানে সবাই গায়ে 10 দেখতে না, দুখানার গায়ে 10 দেখতে পাচ্ছি, তার মানে এ আর ডি অপশান আউট হয়ে গেল। তাহলে 72/7 করলে আমি কত পাবো না 10 × 2 = 7, অপশান সি হবে কারেক্ট আনসার। চলো নেক্সট প্রশ্ন। ইন এ মিক্সচার অফ 55 লিটার ফ্রুট জুস অ্যান্ড ওয়াটার আর ইন দ্য রেশিও 4:1। তাহলে কী কী আছে, ফ্রুট জুস আছে আর কি আছে, ওয়াটার আছে। খুব ভালো কথা, ফ্রুট জুস আছে 4 ইউনিট আর ওয়াটার আছে 1 ইউনিট। আর টোটাল কোয়ান্টিটি আমার কত বলেছে না 55 লিটার টোটাল কোয়ান্টিটি বলেছে। আর এখানে দেখতে পাচ্ছি রেশিওকে যদি আমরা সাম করি তাহলে 4 পার্ট আর 1 পার্ট টোটাল হলো কত 5 পার্ট। তাহলে এই টোটাল মিক্সে যদি 5 পার্ট হয় তার মধ্যে 4 পার্ট আছে ফ্রুট জুস এবং 1 পার্ট আছে ওয়াটার। আর 5-এরই ভ্যালু দেওয়া আছে কত 55। 5-এর ভ্যালু 55 মানে কত গুণ না 11 গুণ। তার মানে 1-এর ভ্যালু কত হবে 11 হবে, আর 4-এর ভ্যালু কত হবে 44 হবে। এটুকু সবাই বুঝতে পেরেছে আশা করি। এবার বলেছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু মেক দ্য মিক্সচার রেশিও 2:1। তাহলে এখন রেশিও করতে হবে 2:1। এবার কি মেশাতে বলেছে না ওয়াটার মেশাতে বলেছে। যেটা মেশাতে বলেছে সেটাকে নিয়ে কিন্তু আমি কাজ করব না, সেটাকে নিয়ে আমি ভাববই না। যেটা মেশানো হচ্ছে না তাকে নিয়ে ভাববো। মেশানো কি হচ্ছে না না ফ্রুট জুস মেশানো হচ্ছে না, তার মানে সে কি কনস্ট্যান্ট আছে। তার মানে যার ভ্যালু আগে ছিল 44 এখনও সে 44ই আছে, তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি। তাহলে 2 থেকে 44 কী করে পাই না 22 গুণ করে, 22 গুণ করে। তার মানে একও কী হবে 22 গুণ হবে, তার মানে ওয়াটারও কী হবে 22 গুণ হবে, যেহেতু আমাদের রেশিও বলা হয়েছে 2:1। তাহলে আলটিমেট 1কে 22 গুণ করলে কত হয় 22 হয়। তার মানে 11 ইউনিট ছিল আগে ওয়াটার, এখন হয়ে গেছে 22 ইউনিট। তাহলে কত লিটার জল মেশানো হয়েছে, 11 লিটার ছিল আগে ওয়াটার, এখন হয়েছে 22 লিটার। তাহলে কত লিটার জল মেশানো হয়েছে না 11 লিটার জল মেশানো হয়েছে, অপশান সি হবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার গাইস। নেক্সট প্রশ্ন। রানু ক্যারিস ওয়াটার টু স্কুল ইন এ cylindrical flask with diameter 12 cm and height 21 cm. Determine the amount of water that she can carry in that flask. তাহলে ফ্লাস্ক মানেই আমার কার কথা মনে পড়বে,
ফ্লাস্ক মানেই আমার কার কথা মনে পড়বে না, সিলিন্ডারের কথা মনে পড়বে, তাই তো? সিলিন্ড্রিক্যাল ফ্লাস্ক এখানে বলেই দেওয়া আছে, যদি না বলে দেওয়া থাকে তাহলেও তুমি বুঝে নেবে যে ওটা হচ্ছে সিলিন্ডারের কথা বলেছে, ঠিক আছে? এবার এই সিলিন্ড্রিক্যাল ফ্লাস্কের ডায়ামিটার বলা আছে 12 সেন্টিমিটার এবং হাইট বলা হয়েছে 21 সেন্টিমিটার। তাহলে ওই ফ্লাস্কের মধ্যে কতটা জল ধরবে মানে কি, আমাকে ভলিউম নির্ণয় করতে হবে, ভলিউম। আর সিলিন্ডারের ভলিউম সবাই জানে যে বেস এরিয়া ইন্টু হাইট, তার মানে বেস এরিয়া, এখানে সিলিন্ডারের বেস কি না সার্কুলার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে আমি সবসময় আগের দিনও বলেছি, এখনও বলবো যে বেস এরিয়া ইন্টু হাইট ভাববে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ কিন্তু ধীরে ধীরে মাথা থেকে বের করে দেবে, ঠিক আছে? বেস এরিয়া ইন্টু হাইট ভাবা কিন্তু খুব দরকার। কেন সেটা কিন্তু একটা সময় রিভিল করব আমি। দেখো, পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এই পাই আর স্কোয়ারের মধ্যে পাইয়ের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, জানি 22/7। আর এর ভ্যালু কত আছে না, ডায়ামিটার বলা হয়েছে 12, তার মানে রেডিয়াস কত হবে 6, তার মানে 6 ইন্টু 6 ইন্টু হাইট কত বলা হয়েছে না, হাইট হচ্ছে 21, তার মানে 7 3 21, তার মানে 22 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 3। গুণ কী করবো, আমরা তো আর বোকা নেই, আমরা এখন শিখে গেছি যে যখনই এই সংখ্যাগুলোর মধ্যে এতগুলো ফ্যাক্টর লুকিয়ে আছে, কারোর একটা ডিভিসিবিলিটি চেক করে দেখবো, তাহলেই আমার আনসার বেরিয়ে যাবে। দেখছি 22 দিয়ে এই পুরো সংখ্যাটা ভাগ যায়, 22 দিয়ে ভাগ যাওয়া মানে 11 দিয়ে ভাগ যাওয়া, তাহলে 11 ডিভিসিবিলিটি আগে চেক করবো, কারণ সেটা ইউনিক। তাহলে দেখি 11টি ডিভিসিবিলিটি চেক করে অপশান এ কি দেখতে পাচ্ছি 2372, তাহলে অড প্লেস আর ইভেন প্লেসের সাম বের করে ফেলি, 2 + 7 যোগ করে 9, 3 + 2 যোগ করে 5, তাহলে 9 - 5 করে কত হয় 4 হয়, 11 বা 0, 11-র মাল্টিপল বা 0 কোনোটাই হচ্ছে না, তার মানে এই অপশান হতে পারে না। সিমিলারলি বি অপশানে 7 আর 2 9, 3 + 0 হচ্ছে 3, তার মানে 9 - 3 6, তার মানে এও হতে পারে না। সিমিলারলি অপশান সি 7 আর 2 9, 3 আর 6 9, 9 - 9 0, তার মানে এ আনসার হতে পারে। এখানে দেখতে পাচ্ছি 7 আর 2 9, 3 আর 4 7, ডিফারেন্স 2, তার মানে এও আনসার হতে পারে না। তার মানে অপশান সি হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, এ পুলিশম্যান ফলোজ এ থিফ হু ইজ 1 to 50 মিটার অ্যাহেড অফ হিম। খুব ভালো কথা। তাহলে পুলিশম্যান চোরকে ধাওয়া করছে, তাহলে পুলিশম্যান যখন ধাওয়া শুরু করেছে তখন সে দেখতে পাচ্ছে যে চোর 1250 মিটার এগিয়ে, 1250 মিটার এগিয়ে, তাহলে 1 to 50 মিটার অ্যাহেড অফ হিম মানে হচ্ছে 1250 মিটার এগিয়ে। তাহলে যখন পুলিশ এখানে, তখন থিপ এখানে। পুলিশের স্পিড বলা হয়েছে 10 কিমি/আওয়ার, অবভিয়াসলি পুলিশের স্পিড বেশি হতে হবে, নাহলে জীবনটাকে ধরতে পারবে না। আর থিপের স্পিড হচ্ছে 8 কিমি/আওয়ার, এটা বলা আছে। এবার কি বলা হয়েছে, দ্য ডিস্টেন্স রান বাই দ্য থিপ বিফোর হি ইজ ন্যাপড বাই দ্য পুলিশম্যান। ন্যাপড বা কট মানে একই, কখন তাকে ধরে ফেলেছে, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা কটের সিনোনিমও দেখতে পেলাম, যে কটের সিনোনিম হচ্ছে ন্যাপড, ঠিক আছে? তাহলে পুলিশের স্পিড বলা হয়েছে 10 কিমি/আওয়ার আর থিপের স্পিড হচ্ছে 8 কিমি/আওয়ার। তাহলে এই যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারি না, প্রত্যেক ঘন্টায় রিলেটিভ স্পিডের অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে এটাই, যে প্রত্যেক ঘন্টায় এদের মধ্যে 2 কিলোমিটার করে ডিস্টেন্স কমতে থাকে। পুলিশ যাচ্ছে 10, থিপ যাচ্ছে 8, তার মানে 2 কিমি ডিস্টেন্স 1 ঘন্টায় কমে গেল। আর ঠিক কোন সময়ে 1250 মিটার ডিস্টেন্স কমে যাবে সেটাই আমার নির্ণয় করতে হয়, এবং তার জন্যই আমরা বলে থাকি যে টাইম ইজ ইকাল টু, মানে এই টাইম কি ধরে ফেলার টাইম, কত সময় ধরবে, টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই ইনিশিয়াল ডিস্টেন্স, সবসময় মনে রাখবো, ইনিশিয়াল ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। এই রিলেটিভ স্পিড হচ্ছে সেই জিনিসটাই যেটা আমি তোমাদের বোঝালাম, যে প্রত্যেক ঘন্টায় তাদের মধ্যে ডিস্টেন্স কতটা করে কমতে থাকছে। তাহলে ডিস্টেন্স কত এখানে না 1250 মিটার, তাহলে এখানে মিটার আছে, এখানে কি আছে মিটার, এগুলো সবাই কিলোমিটার/আওয়ারে আছে, ঠিক আছে? যেটা ডিস্টেন্স লাস্ট জানতে চেয়েছে সেটা কিলোমিটারেই জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমি 1250কে আমি কী করবো, 1250কে আমি 1000 দিয়ে ভাগ করে মিটারকে কিলোমিটার ট্রান্সফার করে নেবো। তাহলে 1250কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না, আমি দেখতে পাচ্ছি 1.25 হচ্ছে কিলোমিটার। তাহলে 1.25 কিলোমিটার বাই 2 হবে আমার কি না রিকোয়ার্ড টাইম, যে সময় পুলিশটি চোরকে ধরে ফেলবে। এবার বলেছে যে যখন পুলিশ চোরকে ধরে ফেলেছে সেই সময় চোর কতটা ডিস্টেন্স কভার করেছিল। তাহলে এই সময় চোর তার নিজস্ব গতিবেগে তো চলছিল, চোর তো থেমেছিল না। চোরের নিজস্ব গতিবেগ কত না, চোরের নিজস্ব গতিবেগ হচ্ছে 8 কিমি/আওয়ার। তার মানে জাস্ট টাইমের সঙ্গে যদি আমরা
সরি টাইমের সঙ্গে যদি আমরা স্পিড গুণ করে দিই, টাইমের সঙ্গে যদি আমরা স্পিড গুণ করে দিই তাহলেই আমি ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে কতটা ডিস্টেন্স কভার করেছে, 2 × 4 8, তাহলে 4 × 1.25 কত হয় না 5, তাই তো। তার মানে 5 কিলোমিটার ডিস্টেন্স কে কভার করেছে, চোর কভার করেছে এই 1.25 × 8/2 টাইম, সরি 1.25/2 টাইমে। ঠিক আছে, তার মানে অপশান সি হবে কারেক্ট আনসার। এনি ডাউট গাইস? গাইজ এনি ডাউট? না স্যার বুঝেছি। ইফ sec theta plus tan theta is equal to 5 then sec theta is equal to, তাহলে এই প্রশ্নটা দেখার পর তোমরা আশা করি লাস্ট ক্লাস যারা করেছে তারা বলবে, দেখেই আনসারে দাগ দেবে যে অপশান সি হবে এর কারেক্ট আনসার, তাই তো। অপশান সি হবে এর কারেক্ট আনসার। কেন? কারণ আমি লাস্ট ক্লাসেই বলে দিয়েছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু হচ্ছে 1, এটা সবাই জানে। আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওদের ফ্যাক্টর। তাহলে একটি ফ্যাক্টরের ভ্যালু বলা হয়েছে কত, 5, এ প্লাস বি এর ভ্যালু বলা হয়েছে 5, তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত হবে, তার মানে এ মাইনাস বি মানে কি, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু কত হবে, সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু হবে 1/5, 1/5। আর সেক থিটা মাইনাস ট্যান থিটার ভ্যালু যদি 1/5 হয়, আর সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু যদি 5 হয়, আর এখান থেকে সেক থিটার ভ্যালু নির্ণয় করা আর ট্যান থিটার ভ্যালু নির্ণয় করা সূত্র তোমরা সবাই জানো, কোনো বেসিক ব্যাপার, একদমই ইজি জিনিস, সেটা সবাইকে জানা উচিত। যেমন হচ্ছে আমি আবার বলে দিই, যদি এ প্লাস বি যদি এক্স হয়, এ মাইনাস বি যদি ওয়াই হয়, তাহলে এ এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই/2 এবং বি এর ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়াই/2। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ, একদম পরিষ্কার। তাহলে এখানে এক্স আর ওয়াইকে, এখানে এক্স হচ্ছে 1, সরি এক্স হচ্ছে 5 এবং ওয়াই হচ্ছে 1/5, ঠিক আছে। এক্স হচ্ছে 5 আর ওয়াই হচ্ছে 1/5, তাহলে সেক থিটার ভ্যালু নির্ণয় করতে হবে, মানে এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এর ভ্যালু কত হবে, 5 + 1/5/2, তার মানে 1/2 × 5 + 1/5, অপশন সি হবে কারেক্ট আনসার। কারো কোনো ডাউট থাকলে সে আমাকে বলবে। আশা করি ডাউট নেই। নেক্সট প্রশ্ন, ইন এ সার্কেল এ 14 সেমি লং কর্ড ইজ অ্যাট 24 সেমি ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল। প্রশ্ন দেখেই আনসার করবে আশা করি তোমরা, যেখানে 14 সেন্টিমিটার কর্ডের ভ্যালু আছে, 24 সেন্টিমিটার আছে কি সেন্টার থেকে কর্ডের দূরত্ব, তাই তো। তার মানে কি সার্কেল আঁকারও প্রয়োজন নেই তোমাদের, সার্কেল ট্রিপলেট হয়ে যাচ্ছে। একদম সার্কেল আঁকারও তোমাদের প্রয়োজন নেই। তোমরা কি ডাইরেক্ট বলবে, দাদা এখানে কর্ড মানেই হচ্ছে, যখনই সেন্টার থেকে কর্ডের ডিস্টেন্স বলা হয়েছে মানে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বলা হয়েছে। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় কী করে, কর্ডকে কী করে না সবসময় বাইসেক্ট করে। আর যদি আমার টোটাল ডিস্টেন্স, টোটাল লেন্থ অফ দ্য কর্ড বলা থাকে 14, তার মানে এর অর্ধেক হচ্ছে 7, আর ডিস্টেন্স বলা হয়েছে কত 24, আর আমার নির্ণয় করতে হবে কি রেডিয়াসের লেন্থ। আর 7 আর 24-এর সঙ্গে 25ই তৈরি করে ট্রিপলেট, তাই তো। 7-এর স্কোয়ার প্লাস 24-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 25-এর স্কোয়ার। সবাইকে ট্রিপলেট আমি মুখস্থ রাখতে বলেছি। তাহলে আমি দেখেই বলতে পারবো যে রেডিয়াসের লেন্থ হচ্ছে কত 25 সেন্টিমিটার। আর এখানে রেডিয়াস চেয়েছে না ডায়ামিটার চেয়েছে, একটু ভালো করে দেখে তবে টিক করবে, ঠিক আছে। একদম যেন জাস্ট করেই দেখেই আমার অপশানে 25 আছে, 25 দাগ দিয়ে চলে আসবে না, ঠিক আছে। অনেক সময় ডায়ামিটারও জিজ্ঞেস করে, অনেক সময় রেডিয়াসও জিজ্ঞেস করে, তো বি কেয়ারফুল। নেক্সট প্রশ্ন, এ ম্যান টেক্স 15 মিনিটস টু রো 16 কিমি ডাউনস্ট্রিম। খুব ভালো কথা। তাহলে কি 16 কিমি ডাউনস্ট্রিমে যেতে 15 মিনিট টাইম লাগছে, খুব সুন্দর। 25% লেস টাইম লাগছে যদি সেই ডিস্টেন্স মানে 16 কিলোমিটার ডিস্টেন্সই সে আপস্ট্রিমে যায়, তাই তো। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলছে হুইচ ইজ 25% বেশি টাইম লাগছে যদি সেই ডিস্টেন্সটি আপস্ট্রিমে যায়। সবসময় আপস্ট্রিমে বেশি টাইম লাগে আর ডাউনস্ট্রিমে কী লাগে, কম টাইম লাগবে, ঠিক আছে। এবার দেখো 25%-এর আমি সবসময় বলেছি কি পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু দিয়ে আমরা কাজ করব। দেখো 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/4, সরি 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/4।
তাই তো? তাহলে কি বলছে না, যদি আগে 4 ইউনিট টাইম লাগতো তাহলে এখন 5 ইউনিট টাইম লাগে, তাই তো? 25% কম সময় লাগে, 25% কম সময় লাগে কোথায় গেলে? ডাউন স্ট্রিমে গেলে, তাই তো? তাহলে 25% বেশি সময় লাগবে যদি আমি আপস্ট্রিমে যাই। তাহলে 4 যদি আমার টাইম লাগতো, এখানে 5 টাইম লাগছে কিসে? না আপস্ট্রিমে গেলে। তাহলে 4-এর ভ্যালু কত বলা আছে? সরি, আমি উল্টো বললাম, ভেরি সরি। লেখাটা কি উল্টো হয়ে গেছে? 16 কিমি স্রোতের নৌকায় পার করতে 15 মিনিট সময় নেয়। একদম স্রোতের প্রতিকূলে এক দূরত্ব পার হতে 25%। উল্টো করে লেখা হয়ে গেছে গো। আপস্ট্রিমে গেলে কম লাগবে। চারের ভ্যালু হয়েছে লেখাটা উল্টো হয়ে গেছে, যাক টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, বাংলার লেখাটা উল্টো হয়েছে, ইংলিশের লেখা ঠিকই আছে। দেখো, এ ম্যান টেক্স 15 মিনিটস টু রো 16 কিলোমিটার ডাউন স্ট্রিম। ওকে, 15 মিনিট টাইম লাগছিল 16 কিলোমিটার ডাউন স্ট্রিমে যেতে। বলছে হুইচ ইজ 25% লেস দেন টাইম হি টেক্স টু রো দ্য সেম ডিস্টেন্স আপস্ট্রিম। তাহলে হুইচ ইজ মানে হচ্ছে কোনটা? হুইচ হচ্ছে এই টাইম টেকেন ইন ডাউন স্ট্রিম। ঠিক আছে, ডাউন স্ট্রিমে যে টাইম নিচ্ছিল সেটা হচ্ছে 25% কম, কার থেকে? না আপস্ট্রিমের থেকে। ওকে, তাহলে আমি এখানে কি বলবো না, যদি সে আপস্ট্রিমে 100% টাইম নেয়, আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, আর আপস্ট্রিমে যদি তোর 100% টাইম লাগে, তাহলে ডাউন স্ট্রিমে তো কত টাইম লাগছে? না 75% টাইম লাগছে। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলবে হ্যাঁ দা একদম পরিষ্কার, ডাউন স্ট্রিমে আমার কম টাইম লাগে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, ডাউন আর আপের কি বলতে পারি না, টাইম রেশিও বলতে পারছি। টাইম রেশিও কত? না ডাউনের যদি 75 হয়, এখানে হচ্ছে 100, তাহলে 75 আর 100-এর মধ্যে রেশিও করলে কত পাবো? না 3/4। আশা করি এবার প্রত্যেকের পরিষ্কার। তাহলে ডাউনের টাইম বলা হয়েছে কত? না 3, আর 3-এর ভ্যালু কত বলা হয়েছে? 15। তার মানে 4-এর ভ্যালু কত হবে? 16। পরিষ্কার বোঝা গেছে এবার প্রত্যেকের? হ্যাঁ, আর এটাকে যদি আমি ফ্র্যাকশন দিয়ে বলতাম, কি বলতাম? এই 25% দেখবি যে কার সঙ্গে তুলনা করেছে, তাহলে 25% লেস, তার মানে আমি 25%-এর ভ্যালু মানে কি বলবো না 1/4। তার মানে এই যে কার সঙ্গে তুলনা হয়েছে? দেন ডাউন স্ট্রিমের সঙ্গে তুলনা হয়েছে, তাই তো? তার মানে যদি আমার ডাউন স্ট্রিমে 3 লাগে, আমার আপ স্ট্রিমে লাগছে 4। এটা তোমায় মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি ফ্র্যাকশন দিয়ে করি, তাহলে আমার তুলনা কী হচ্ছে? কার সঙ্গে হচ্ছে? না আপস্ট্রিমের সঙ্গে তুলনা হচ্ছে। তাহলে 1/4 মানে 4-এ কে বসে আছে? আপস্ট্রিম বসে আছে। তাহলে ওপরে কি 1 কম লাগছিল, তার মানে কি 3 লাগছিল। তাহলে 3-এর ভ্যালু যদি 15 হয়, তাহলে 4-এর ভ্যালু কত? এটাই তোমায় বুঝতে হবে, আর কিছু নয়। ঠিক আছে, যে কার সঙ্গে আমার তুলনা হচ্ছে সে সবসময় কোথায় থাকবে? না হরে থাকবে। তাহলে আশা 20 হতো না? কোনটা? স্যার ওই কি বলবো 450 20 হতো না 20 আপস্ট্রিমেরটা? হ্যাঁ একদম একদম, সরি, 20 হবে একদম। তাহলে আমার এখানে 20 ইউনিট টাইম, 20 মিনিট টাইম লাগছে, তাহলে এবার আমায় কী নির্ণয় করতে বলেছে না, হাউ মেনি কিলোমিটার ক্যান দ্য ম্যান রো ইন অ্যান আওয়ার ইন স্টিল ওয়াটার। তার মানে জাস্ট আমায় কী বলতে বলেছে না, স্থির জলে নৌকার গতিবেগ, তাই তো? স্থির জলে নৌকার গতিবেগ বা মানুষের গতিবেগ। আর স্থির জলে মানুষের গতিবেগ আমরা কী করে নির্ণয় করব না, কী করে নির্ণয় করব না, ডাউন প্লাস আপ বাই 2 করে, ডাউন প্লাস আপ বাই 2 করে। এটা হচ্ছে কি না, স্থির জলে ইন স্টিল ওয়াটার দ্য স্পিড অফ ম্যান।
তাই তো? তাহলে এখানে দেখো ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিড আমি কি পেয়ে গেছি? পেয়ে যাব আমি, কারণ দেখতে পাচ্ছি কি 16 কিলোমিটার যাচ্ছে কত মিনিটে? না 15 মিনিটে, তাই তো? তাহলে ডাউন স্ট্রিমের স্পিড আমি কত দেখতে পাবো? না 16 × 4, দ্যাট ইজ 64 কিলোমিটার পার আওয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি কি 20 মিনিটে যাচ্ছে কত? না 16 কিলোমিটার। তার মানে কি 20 মিনিটে যদি 16 যায় তাহলে 60 মিনিটে কত যাবে? না 48। তার মানে 64 + 48/2 হবে আমার কারেক্ট আনসার। আর 64 + 48/2 করলে কত পাবো? কত পাবো বলো? 56। অপশান এ হবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস? স্যার বল 64 আর 48 এবার বলে দাও একবার। 60 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাচ্ছি 15 মিনিটে, তাহলে স্পিড কত হবে? 15 মিনিটে যদি 16 কিমি যাই তাহলে 60 মিনিটে 4 গুণ হবে, 4 × 64। এবং নেক্সট পার্টে কী দেখতে পাচ্ছি 20 মিনিটে যাচ্ছি তোমার 16 কিলোমিটার, তাহলে 20 মিনিটে 16 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে? 48, তাই তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট পার্ট, to do a certain work Ajay and Bharat work on alternate days with Bharat starting the work on the first day. খুব ভালো কথা। তাহলে অজয় আর ভারত অল্টারনেট ডেজে কাজ করছে। এখানে বলা হয়েছে যে অজয় ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক অ্যালোন ইন 32 days। অজয় পুরো কাজটি 32 দিনে শেষ করতে পারে। If the work gets completed in exactly 8 days, then Bharat alone can finish 7 times of the same work in how many days? তাই তো? তাহলে আমাকে শুধু বলা হয়েছে যে অজয় পুরো কাজটি শেষ করছে কত দিনে? না 32 দিনে। অজয় একা করলে পুরো কাজটি শেষ করছে 32 দিনে। আশা করি প্রত্যেকে এই ঘটনাটা বুঝতে পেরেছো। এবার কি দেখতে পাচ্ছি না এর সঙ্গে কে এসছে? না ভারত এসছে। ভারত পুরো কাজটি কত দিনে শেষ করে আমি জানি না, আমি এক্স ধরে নিলাম। ভারত পুরো কাজটি কত দিনে শেষ করে আমি জানি না, আমি ধরে নিলাম এক্স। তাহলে 32 আর এক্সের এলসিএম কত হবে? তুমি বলবে 32x। দাদা কোনো অসুবিধা নেই। তাহলে 32x যদি, তাহলে আমি অজয়ের এফিসিয়েন্সি কত বলবো? না এক্স বলবো, 32x/32। সিমিলারলি ভারতের এফিসিয়েন্সি কত বলবো? না 32 বলবো, তাই তো? তাহলে x + 32 ইউনিট ওয়ার্ক হয়, x + 32 ইউনিট ওয়ার্ক হয় কত দিনে? যদি অল্টারনেট ডেজে কাজ হয় তাহলে তুমি বলবে 1 দিনে কাজ হয়, 2 দিনে কাজ হয়, তাই তো? অল্টারনেট ডেজে কাজ হলে কি হয়? না 2 দিনে কাজ হয়। প্রথম দিন কে করেছে? না প্রথম দিন কিন্তু ভারত স্টার্ট করেছে। তাহলে ভারত প্রথম দিন 32 ইউনিট ওয়ার্ক করলো, তারপরের দিন আবার x ইউনিট ওয়ার্ক করলো কে? অজয়। তাহলে 32 + x ইউনিট কাজ হলো কত দিনে? না 2 দিনে। এবার বলছে ইফ দ্য ওয়ার্ক গেটস কমপ্লিটেড এক্স্যাক্টলি 8 days, ইন এক্স্যাক্টলি 8 days, তাহলে 8 ডেজে ঠিক কতটা কাজ হবে? 8 ডেজে ঠিক কতটা কাজ হবে? তুমি বলবে 4 × x + 32। ইজ ইট ক্লিয়ার গাইস? বলো, এটা কি ক্লিয়ার সবার? এই পার্টটুকু সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখানে দেখতে পাচ্ছি 8 দিনে পুরো কাজ হয়েছে। তার মানে কি দুদিন করে একটা পেয়ার হয়। আমি অল্টারনেট ডেজের কনসেপ্ট সবাইকে বলেছি। তাহলে যখনই পেয়ারে শেষ হচ্ছে মানে কি কোনো এক্সট্রা পার্ট কাজ বাকি নেই, পুরো 8 দিনে শেষ হচ্ছে মানে কি প্রত্যেকটা পেয়ার এখানে ইউটিলাইজ হয়েছে, তাই তো? তাহলে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে একদিনে আমার 32 + x ইউনিট কাজ হয়, তার মানে 8 দিনে কত কাজ হবে? তাহলে একদিনে মানে কি, একদিন মানে 2 দিনে, 2 দিন মানে একটা পেয়ারে হয়েছে এত কাজ। তাহলে 8টার মধ্যে কটা পেয়ার আছে? 4টে পেয়ার আছে। তাহলে 4টে পেয়ারে কি 4 গুণ কাজ হবে। আর 4 গুণ কাজেরই ভ্যালু হচ্ছে কত? 4x + 4 × 32, এর ভ্যালুই বলা হয়েছে কত? না 32x। টোটাল ওয়ার্ক কত? 32x। ব্যাস, অঙ্ক শেষ। তাহলে 32x থেকে x বিয়োগ করলে, 4x বিয়োগ করলে কত? 28x। আর 28x এর ভ্যালু বলা হয়েছে 4 × 32। তাহলে x এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। আর x এর ভ্যালু নির্ণয় করতে হবে না 7x এর ভ্যালু নির্ণয় করতে হবে। এটা খুব ভালো করে মাথায় রাখবে। x এর ভ্যালু যদি আমি বের করি তাহলে আমরা কী পাচ্ছি? না 32/7।
তার মানে 32/7 ডেজে এক্সের ভ্যালু, তার মানে কি না ভারত পুরো কাজটি একা শেষ করে, তাই তো? ভারত পুরো কাজটি একা শেষ করে কত দিনে? ভারত পুরো কাজটি একা শেষ করে 32/7 ডেজে। বলেছে এক্স ওই কাজে 7 গুণ কাজ করবে, তাহলে ওই কাজে 7 গুণ কাজ করলে 7 গুণ টাইম এক্সট্রা লাগবে, তাহলে জাস্ট এর সঙ্গে 7 গুণ করে দাও, তাহলে 32 ডেজে আমার পুরো কাজ শেষ হয়ে যাবে, যদি একা ভারত ওই কাজটির 7 গুণ কাজ করতে পারে। বোঝা গেল? তাহলে অপশান ডি হবে কারেক্ট আনসার। এবার যদি তোমরা আগেই 7 গুণটা মাথায় রাখতে, তাহলে তোমরা কি করতে? যদি আগেই তোমরা 7 গুণটা মাথায় রাখতে, তাহলে তোমরা কি করতে? তাহলে তোমরা ডাইরেক্ট এখানে, খুব ভালো করে দেখবে, ডাইরেক্ট এখানে কি করতে না 7x-এর ভ্যালু বের করতে, ডাইরেক্ট 7x-এর ভ্যালু বের করতে, তাহলে এই কাণ্ড করতে হতো না। দেখো 32x আর এখানে হচ্ছে 4x, তার মানে 28x, তাহলে 28x-এর ভ্যালু কত না 4 × 32, তাই তো? তাহলে 4 আর 28 কাটাকুটি হলে 7x হয়ে যায়, তাহলে 7x-এর ভ্যালু হচ্ছে 32, তাহলে 7x-এর ভ্যালুই তোমায় বের করতে বলেছে, যে কাজটা তাকে করতে হচ্ছে তার 7 গুণ কাজ করতে হবে, মানে কি 7x কাজ করতে হবে, তাই তো? তাহলে 7x-এর ভ্যালু আমার কত হবে না 32 ইউনিট। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন দারুণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মাথায় রাখবে। বলা হয়েছে দুটি ট্রায়াঙ্গেল বলা হয়েছে, একটি হচ্ছে XYZ, ঠিক আছে, এক সেকেন্ড, অপরটি হচ্ছে LRM, না সরি LMR, ঠিক আছে, একটি XYZ, অপরটি হচ্ছে LMR। আচ্ছা, খুব ভালো করে এই নামের দিকে লক্ষ্য করবে, ঠিক আছে? বার করতে হবে M + X + P। প্রথমেই আমাকে তোমরা বলবে দাদা এখানে দেখতে পাচ্ছি XY হচ্ছে 2M + 1, XY লেন্থ, তাহলে MR এর লেন্থ হচ্ছে 8, তার মানে 2M + 1 = হচ্ছে 8, তাই তো? বলবে YZ এর ভ্যালু দেখতে পাচ্ছি 2P + 2, তার মানে RL এর ভ্যালু হবে 2P, RL এর ভ্যালু কত আছে 2x - 1, তার মানে 2P + 2 = 2x - 1। আমি বলবো না বাবা, এরকম হয় না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা একটু অন্য রকম, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ব্যাপারটা এরকম হয় না, এরকম করলে তোমার অঙ্ক ওখানেই শেষ, তোমার পরীক্ষাতে চাকরি পাওয়ার সম্ভাবনা ওখানেই শেষ। XYZ তিনটে পয়েন্ট ভালো করে লক্ষ্য করবে, সবাই হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্সের নাম অনুযায়ী ট্রায়াঙ্গেলের নাম হয়, আর এই ভার্টেক্সই তাদের কী হয়েছে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে যখন তারা কি সিমিলার অথবা কনগ্রুয়েন্ট, যখন তারা বলা আছে সিমিলার অথবা কনগ্রুয়েন্ট, তার মানে কি তাদের অল্টারনেট সাইডের সঙ্গে সঙ্গে অল্টারনেট অ্যাঙ্গেলগুলোর কী হবে ভ্যালু ইকুয়াল হবে। তার মানে কি যদি আমি XYZ এর সঙ্গে LMRকে ইকুয়াল কনগ্রুয়েন্ট বলি, তার মানে মনে রাখতে হবে X কোণের সঙ্গে L কোণ সমান হবে, X কোণের সঙ্গে L কোণ সমান হবে, Y কোণের সঙ্গে সমান হবে M কোণ, আর Z কোণের সঙ্গে সমান হবে কোন কোণ না R কোণ। এটা কিন্তু তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবার যে আমি কোণগুলোকে সমান করে যে অ্যাঙ্গেলগুলোকে আমি ইকুয়াল করেছি তাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল হবে, প্রথমে কি বলেছি এক্সের সঙ্গে এল সমান, এক্স অ্যাঙ্গেলের সঙ্গে এল অ্যাঙ্গেল সমান, তাহলে এক্সের অপোজিটে কে বসে আছে 2P + 2, তাহলে এল এর অপোজিটে কে বসে আছে 8, তাহলে 2P + 2 = হচ্ছে 8, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে পি এর ভ্যালু কত না পি এর ভ্যালু হচ্ছে 3। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দাদা পরিষ্কার, কোনো ডাউট নেই। সিমিলারলি এক্সের পরে কে বসে আছে ওয়াই, তাহলে ওয়াই এর সঙ্গে কে সমান না এম সমান, তাহলে ওয়াই এর সঙ্গে যদি এম সমান হয়, ওয়াই এর উল্টো দিকে কে বসে আছে 7, আর এম এর উল্টো দিকে কে আছে 2x - 1, তার মানে 2x - 1 = 7, তার মানে এক্সের ভ্যালু কত এখানে না 4, সরি, তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো না এক্সের ভ্যালু 4। তাহলে লাস্ট অ্যাঙ্গেল কি জেড, জেডের সঙ্গে কে সমান আর, জেডের উল্টো দিকে কে বসে আছে 2m + 1, তাহলে 2m + 1 = কে হবে না 5। জেডের সঙ্গে কে সমান আর সমান, জেডের অপোজিটে কোন সাইড আছে না XY, আর আর এর অপোজিটে কোন সাইড আছে ML, তাহলে ML এর লেন্থ কত না 5, তাহলে 2m + 1 = 5, তাহলে m এর ভ্যালু কত হলো না 2।
তার মানে নির্ণয় করতে কি বলেছে, এম প্লাস এক্স প্লাস পি, তার মানে 2 প্লাস 4 প্লাস 3, তার মানে 4 আর 2 6 আর 3 9, অপশন সি হবে কারেক্ট আনসার। গাইস ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। Next question. If sec theta plus cos theta is equal to 32, then sec square theta plus cos square theta is equal to কত? তুমি প্রশ্ন দেখেই আনসারে দাগ দেবে যে 1022 হবে এর কারেক্ট আনসার। কী করে দাগ দেবে? দেখো sec theta plus cos theta, তাহলে sec theta-কে যদি আমি x ধরে নিই তাহলে cos theta is equal to কী হবে, 1/x। বলবে হ্যাঁ তাই তো। তাহলে আমার এখানে x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে কত না 32। নির্ণয় করতে হবে কি, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আর আমরা সবাই জানি যদি এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কে হয়, যদি এক্স প্লাস 1/x ইজ ইকাল টু কে হয়, তবে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকাল টু কী হবে না কে স্কোয়ার মাইনাস 2, কে স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ কি না বলবে? তাহলে কে স্কোয়ার এখানে কত না 32 স্কোয়ার মাইনাস 2, তাহলে 32 স্কোয়ার কত হয় না 1024, তার থেকে মাইনাস 2 করলে কত হবে না 1022। ইজ ইট ক্লিয়ার গাইস? Yes, sir. Next questions. হ্যাঁ স্যার। A, B, C can separately complete a work in 12, 15 and 20 days respectively. They work together for 4 days. What will be the remaining work? রিমেনিং ওয়ার্ক আমাকে নির্ণয় করতে হবে। তো খুবই ইজি একটি প্রশ্ন। এ কাজ করেছে কতদিন না 12 দিন, বি কাজ করেছে 15 দিন এবং সি কাজ করেছে 20 দিন। তাহলে এখানে কি পাবো না টোটাল ওয়ার্ক পেয়ে যাব কি করে না 12, 15 আর 20 এলসিএম করে। তাহলে 12, 15, 20 এলসিএম কত? তুমি বলবে 60। তাহলে এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি 60/12, দ্যাট ইজ 5। 60/15 দ্যাট ইজ 4 বি এর এফিসিয়েন্সি, আর 60/20 3 দ্যাট ইজ হচ্ছে সি এর এফিসিয়েন্সি। তাহলে এ, বি এবং সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি। তার মানে টোটাল কত কাজ হয়েছে তারা একসঙ্গে কাজ করলে একদিনে না 5 + 4 + 3 মানে হচ্ছে 12 ইউনিট কাজ। তাহলে 12 ইউনিট কাজ হয় কত দিনে না একদিনে। আমায় কত ইউনিট তারা কতদিন কাজ করেছে না 4 দিন কাজ করেছে, 4 ডেজ। তাহলে 4 দিনে কত ইউনিট কাজ হবে না 48 ইউনিট। 48 ইউনিট কাজ হয়ে গেছে। পড়ে আছে কত ইউনিট কাজ না 60 ইউনিট টোটাল কাজ, 40 ইউনিট হয়ে গেছে। তাহলে রিমেনিং ওয়ার্ক হচ্ছে কত? রিমেনিং ওয়ার্ক হচ্ছে 12 ইউনিট। রিমেনিং ওয়ার্ক কত ইউনিট? 12 ইউনিট। তাহলে অত অংশ বলেছে, রিমেনিং ওয়ার্ক আমাকে কী করতে হবে? ফ্র্যাকশানে করতে হবে। তাহলে 60-এর মধ্যে 12, তাহলে 12/60 মানে কত? 1/5। অপশন বি হবে কারেক্ট আনসার। Any doubt guys? না স্যার ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, x to the power 4 plus 1/x to the power 4 is equal to 254. তাহলে x to the power 5 plus 1/x to the power 5 এর ভ্যালু কত? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x to the power 4 plus 1/x to the power 4 এর ভ্যালু দেওয়া আছে কত না 254। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে পাওয়ার 4 থেকে পাওয়ার 2, সেখান থেকে পাওয়ার 1 আমরা কি করে যেতে পারি? 4 থেকে 2-তে যাবো, 2 থেকে 1 যাবো, মানে প্রত্যেকেই 2 ভাগ করে হয়েছে, তাই তো? হ্যাঁ, কে কিছু বলছো? রুট আন্ডার করে -2। রুট আন্ডার করে -2, একদম ঠিক কথা। তাহলে এখান থেকে আমি x² প্লাস 1/x² চলে যাব। কি বলবো না রুট ওভার অফ প্লাসে একটা প্লাস মাইনাস না কত না 254 কত হবে? -2 হবে না +2 হবে? +2। তাহলে -2 কে বলবো? কেন কনফিউশন তৈরি হয় এটাই দেখো, কেন কনফিউশন তৈরি হয় একবার বলে দিই আমি, রুটটা বেসটা বলে দিই, বেস ক্লিয়ার হওয়া দরকার। দেখো, ধরো বলা হয়েছে x প্লাস 1/x ইজ ইকাল টু কে, তাহলে x² প্লাস 1/x² এর ভ্যালু কত হবে? তুমি বলবে k² প্লাস 2, হ্যাঁ কি না? সরি, k² -2, এটাই বলবে তো k² -2।
এবার তোমায় কোথায় যেতে হবে না এই পাওয়ার 2 থেকে পাওয়ার 1-এ, মানে তোমাকে রিভার্স গিয়ার করতে হবে, তাই তো? তাহলে তুমি যদি বলো যে k² - 2 ইজ ইকুয়াল টু, আমি এম ধরে নিলাম দাদা, আমাকে রিভার্স ব্যাকে যেতে হবে, মানে আমাকে কে ফিরে যেতে হবে। তাহলে আমি k² - 2 যদি এম হয়, তাহলে k² ভ্যালু কী হবে না m+2, আর কে এর ভ্যালু কী হবে তাহলে না √m+2 প্লাস মাইনাস। তাহলে বোঝা গেল যে কেন কেন m+2 হচ্ছে, কারণটা হচ্ছে এই কারণ, ঠিক আছে? তাহলে আমি মনে রাখবো কি না m+2 হবে না -2 হবে, এটা ডিপেন্ড করবে কার ওপর, এটা ডিপেন্ড করবে কার ওপর, কার ওপর ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে এই যে ভদ্রলোকের ভ্যালু আমার দেওয়া হয়েছে, ঠিক আছে? যার ভ্যালু তোমার যেতে হবে, আমাকে x+x যেতে হবে না x-x যেতে হবে, তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? যদি x+x যেতে হয় তাহলে এখানে প্লাস হবে, যদি x-x যেতে হয় তাহলে আমাকে কী করতে হবে মাইনাস করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা পরিষ্কার, প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এবার চলে আসি মূল অঙ্কে। তাহলে আমাকে যেতে হবে কি x⁴ প্লাস 1/x⁴ ইজ ইকাল টু 254। এখান থেকে আমার যেতে হবে কোথায় না পাওয়ার 1-এ, তাই তো? তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলবো যে দাদা x² প্লাস 1/x² ইজ ইকাল টু কত না 16, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট এটাও বলতে পারি যে x প্লাস 1/x ইজ ইকাল টু কত না √18 বলতে পারি। হ্যাঁ স্যার। তাহলে এখানে কি প্লাস মাইনাস কেন বলছি না, আমি প্লাস ভ্যালু নিচ্ছি না মাইনাস ভ্যালু নিচ্ছি কেন বলছি না, কারণ এখানে বলা আছে x>0, তাই আমি ডাইরেক্ট বলতে পারি যে এখানে প্লাস ভ্যালু নেবো, মাইনাস ভ্যালুর কোনো অস্তিত্ব নেই, মাইনাস ভ্যালু আমি নেবই না। ওকে, তাহলে x+x এর ভ্যালুও পেয়ে গেলাম, x² প্লাস 1/x² এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি x³ প্লাস 1/x³ এর ভ্যালু পেতে পারি। x প্লাস 1/x ইজ ইকাল টু কে হলে x³ প্লাস 1/x³ এর ভ্যালু কত হবে না k³ প্লাস 3 কে না -3 কে k³ একদম। তার মানে কি √18 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু √18, 3 ইন্টু √18। বলো কারোর ডাউট আছে এই জায়গায়? আশা করি কারোর ডাউট নেই। এবার জাস্ট ভ্যালু পুট করে দেওয়ার কিছু নেই। x⁵ প্লাস 1/x⁵ এর ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। ঠিক আছে, কী করে মনে রাখবো? 3 ইন্টু 2 মাইনাস 1 এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আছে, ঠিক আছে? পাওয়ার 3 তারপরে পাওয়ার 2, সেখান থেকে পাওয়ার 1 মাইনাস, ঠিক আছে? এবার এখানে কিন্তু দুটো কেস থাকে, x⁵ প্লাস 1/x⁵ আর x⁵ মাইনাস 1/x⁵, দুটোই জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো মাইনাস যখন হবে তখন ঘটনাটা কিন্তু অন্যরকম হবে, সেটা আমি পরের দিনের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নতে আমি সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? এখন দেখে নাও x³ প্লাস 1/x³ এখানে আমি দেখে নিয়েছি, এখানে আলটিমেট কত ভ্যালু বেরোচ্ছে √18 এর হোল কিউব, তার মানে কত বলতে পারি 18 √18 মাইনাস 3 √18, তার মানে আলটিমেট 15 √18 হবে, 15 √18 হবে এদের ভ্যালু। এবার 15 √18কে তোমরা আরেকটু সিম্পলিফাই করতে পারো 45 √2 করে। আশা করি সবাই বুঝতে পেরেছে। 18কে আমরা কি লিখতে পারি 9 ইন্টু 2, তার মানে 9 বাইরে বেরোলে কত বেরোবে 3 বেরোবে, তাহলে 3 ইন্টু 15 কত 45 √2। ইজ ইট ক্লিয়ার গাইস? তাহলে আলটিমেট 45 √2 আমি এখানে দেখতে পাচ্ছি। x² প্লাস 1/x² ভ্যালু কত ছিল 16 ছিল, মাইনাস x প্লাস 1/x কত ছিল √18 ছিল, আর √18 মানে কত না কত 3 √2। বলো এবার, তাহলে আলটিমেট দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট দিয়ে যদি কাজ করি তাহলে 6 ইন্টু 5 গুণ করলে কত 0 হবে, মাইনাস 3 বিয়োগ করলে কত হবে না 7 হবে, তার মানে অপশান এ হবে কারেক্ট আনসার।
কারুর কোনো ডাউট আছে সে বলবে আমাকে। স্যার এটা ওই 3 into 2 - 1 যেটা বললেন এটা 5 এর ক্ষেত্রে তো? একদম x2 5 প্লাস 1/x2 এর ফর্মুলা এটা। আচ্ছা, আর যদি স্যার এখানে 7 থাকতো বা এরকম 9 থাকতো তাহলে পরীক্ষা করতাম না। 7 অবধি করে রাখবে, 9 অবধি করার দরকার নেই। 7এরটা কিভাবে করবো স্যার? মানে 4 into 2 করবো না? 7এরটা ফর্মুলা, হ্যাঁ স্যার। হ্যাঁ ফর্মুলা 3 4 1, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ফর্মুলা আমি পরের দিন সব কটার ফর্মুলা বলে দেবো আলাদা করে। Next case, a shopkeeper gains 20% in a place of 16% loss if the selling price of an article is increased by 10%. আচ্ছা, ইংলিশে একটু প্রবলেম আছে, ঠিক আছে। বলছে এ শপকিপার গেইনস 20% ইন প্লেস অফ 16% লস। তাহলে 16% লসের জায়গায় 20% সে গেন করে যদি তার সেলিং প্রাইস 324 ইনক্রিজ হয়, তাই তো? তাহলে এই যে প্যাটার্ন খুবই ইম্পর্ট্যান্ট প্যাটার্ন, সব পরীক্ষায় এই প্যাটার্নের উপর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তাহলে 20% আমার কি করতে হবে? গেন করতে হবে, পজিটিভে নিয়ে যেতে হবে। যেখানে আমার ছিল -16% লস, যেখানে আমার ছিল -16% লস, মানে -16% আমার ভ্যালু পড়েছিল, আমাকে সেখান থেকে উঠিয়ে +20%-এ নিয়ে যেতে হবে। তাহলে জার্নি কতটা কভার করেছি আমি, খুব ভালো করে মাথায় রাখবে, সবাই কিন্তু খুব ভুল করে এই জায়গায়। তাহলে কতটা জার্নি আমি কভার করেছি? তাহলে -16% থেকে আগে 16 বাড়িয়ে 0-তে এসছি, -16 থেকে 16 ইনক্রিজ করে +16 করে তবে আমি 0-তে এসছি, আবার +0 থেকে আবার +20 করে তবে আমি 20-তে এসছি, তাই তো? তাহলে আলটিমেট এই 20 থেকে 16-এর যে -16 থেকে +20-র যে গ্যাপ, সেই গ্যাপটি কত না? সেই গ্যাপটি হচ্ছে +36। তাহলে 36% আমার ইনক্রিজ হয়েছে। ওকে, 36% আমার কী হয়েছে? ইনক্রিজ হয়েছে। তাহলে আমার নির্ণয় করতে বলেছি কি না, 36%-এর ভ্যালু বলা হয়েছে 324। তাহলে আমার নির্ণয় করতে হবে কস্ট প্রাইস, মানে 100%-এর ভ্যালু। গাইস ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ স্যার। তাহলে 36-কে কত গুণ করলে 324 হবে? 36-কে কত গুণ করলে 324 হবে? তুমি বলবে 9 গুণ করলে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ দাদা। তাহলে 100%-কে 9 গুণ করলে কত হবে? 900। তার মানে অপশান এ হবে কারেক্ট আনসার। কেমন লাগলো? তাহলে এই ধরনের প্রশ্নগুলো করতে কিন্তু আমার হার্ডলি 2 সেকেন্ড লাগবে, তাও লাগবে না। সাইন কিউব আলফা প্লাস কস কিউব আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা। আচ্ছা বলো তো, সাইন কিউব আলফা প্লাস কস কিউব আলফাকে আমরা কী লিখতে পারি? যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে ট্রিগোনোমেট্রি নেই, এই প্রশ্নগুলোর মধ্যে ট্রিগোনোমেট্রির কোনো জায়গায় নেই। এই জায়গাগুলো পাতি অ্যালজেব্রা লুকিয়ে আছে। সাইন আলফাকে যদি আমরা এ ধরে নিই আর সাইন কস আলফাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে উপরে আছে আমার এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আছে এ প্লাস বি। আর এ কিউব প্লাস বি কিউবকে যদি এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে আমরা সবাই জানি কি পড়ে থাকে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি পড়ে থাকে। বাচ্চারাও বলতে পারবে, তাই তো? এবার সেটাই হবে এখানে আমার আনসার। এ এর ভ্যালু কি? সাইন আলফা। বি এর ভ্যালু কি? কস আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা = 1। তার মানে 1 - এবি হবে আমার কারেক্ট আনসার। আর 1 - এবি মানে কি? 1 - সাইন আলফা ইন্টু কস আলফা। গাইজ ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নতে যেন আমার কোনো টাইম ওয়েস্ট না হয়, মাথায় থাকে যেন এটা। এই প্রশ্নটি আমরা আগের দিনই আলোচনা করেছিলাম এই কনসেপ্টের ওপর, ঠিক আছে? ইন দ্য গিভেন ফিগার জি ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ফাইন্ড অ্যাঙ্গেল এসিবি অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে হবে। যদি এজিবি 132 হয়, যদি এজিবি 132 হয়, তাহলে এজিবি কোথায় তৈরি হয়েছে? কেন্দ্রে তৈরি হয়েছে কোন? তাহলে সেম চাপের ওপর, মানে এবি সেগমেন্টের ওপর, সেম সেগমেন্টের ওপর আমরা কি বলতে পারি না, একটি সেন্টারে কোণ তৈরি হয়েছে আর একটা কোথায় তৈরি হয়েছে? সার্কামফারেন্স তৈরি হয়েছে। তাহলে অ্যাঙ্গেল অ্যাট সেন্টার = কি? টুয়াইস অফ অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স।
তাই তো? তাহলে সেম সেগমেন্টের উপর অ্যাঙ্গেল অ্যাট সেন্টার ইজ ইকাল টু টুয়াইস অফ অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। তার মানে আমি কী বলবো না AGB ইজ ইকাল টু অ্যাঙ্গেল AGB এর ভ্যালু কী হবে না 2 ইন্টু অ্যাঙ্গেল ACB, 2 ইন্টু অ্যাঙ্গেল ACB। তার মানে 132/2 হবে এর কারেক্ট আনসার, এবং সেটি কী হবে না 66, অপশন সি। নেক্সট প্রশ্ন। এইসব প্রশ্ন দেখো পরীক্ষা আসছে SSC CGL এর মতো পরীক্ষায়। A এর ভ্যালু 17, B এর ভ্যালু 13 হলে A³ - B³ - 3A² B প্লাস 3AB² ভ্যালু কী হবে? আচ্ছা, তোমরা দেখে কি বুঝতে পারছো না যে এই আলটিমেট এই যে পার্টটা দেওয়া আছে এটা কিছুই নয়, এটা A - B এর হোল কিউবের ফর্মুলা দেওয়া আছে, তাই তো? A³ - B³ - 3A² B প্লাস 3AB², কার ফর্মুলা? A - B হোল কিউবের ফর্মুলা। আর এর ভ্যালু কত? 17, B এর ভ্যালু কত? 13। তাহলে 17 থেকে 13 বিয়োগ করলে কত হয়? 4, মানে 4-এর হোল কিউব মানে কত না 64, অপশন ডি হবে কারেক্ট আনসার। গাইস ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন। আচ্ছা, 18 এখানে দেখো আবার বদমাশ রুলের ওপর বেস করেই প্রশ্ন দেওয়া হয়েছে। সব অফ আর ভাগ যেখানে আছে সেই পার্টগুলো আগে করে নেবে, ঠিক আছে? কীরকমভাবে এই প্রশ্নগুলো খুব সহজে করা যায় দেখো, যে জায়গাগুলো অফ আছে, গুণ আছে, ভাগ আছে, সেগুলোকে সেগ্রিগেট করে নেবে। দেখো এই পার্টের মধ্যে গুণ আর ভাগ আছে, সেগ্রিগেট করে নাও, ঠিক আছে? এই পার্টের মধ্যে অফ, গুণ আর ভাগ আছে, সেগ্রিগেট করে নাও। এই পার্টের মধ্যে অফ, গুণ আর ভাগ আছে, সেগ্রিগেট করে নাও, ঠিক আছে? অফের কাজগুলো একসঙ্গে করে দাও। দেখো 72 ভাগ, এই পার্টটা আমি আগে দেখছি, 72 ভাগ 8 অফ 2, তাহলে 18 অফ 2 করলে কত হয়? 36, আর 72 - 36, 72/36 করলে 2 হবে, আর 2 × 3 করলে 6 হবে। তাহলে এই পার্ট থেকে আমি 6 পাবো। এই পার্ট থেকে কত পাবো? 4/8 × 2, আর 4/8 করলে 1/2 × 2 মানে হচ্ছে 1, আর এই পার্ট থেকে কত পাচ্ছি? 3 অফ 2 মানে 6, 18/6 ইজ ইকুয়াল টু 3, আর 3 × 5 করলে কত হয়? 15। ব্যাস, তাহলে 15 + 6 - 1, 15 + 6 - 1, তার মানে 20 হবে আমার কারেক্ট আনসার, অপশানে। বোঝা গেল? এখানেও কিন্তু একটা শেখার জিনিস আছে। এই সোজা জিনিসগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, যেগুলো সময় আমার বাঁচে, হেল্প করে। তো তোমরা কীরকমভাবে করতে আগে বলো? তোমরা কি আগেরমভাবে সেগ্রিগেট করতে? না স্যার। না স্যার, সেগ্রিগেট করতাম না এমনি। একদম সেগ্রিগেট করবে এবার থেকে, ঠিক আছে? ইট উইল হেল্প ইউ এ লট। নেক্সট প্রশ্ন। দ্য এজ অফ জ্ঞানেন্দ্র অ্যান্ড অরবিন্দ আর ইন দ্য রেশিও 6:5। খুব ভালো কথা। তাহলে জ্ঞানেন্দ্র আর অরবিন্দের কী বলা হয়েছে না তাদের বয়সের অনুপাত কত? 6:5। খুব ভালো কথা। বলা হয়েছে দ্য সাম অফ দ্যার এজেস ইজ 55 ইয়ার্স। কী সুন্দর সোজা একটা প্রশ্ন। 6 আর 5-এর যোগফল কত? 11, আর 11রই ভ্যালু বলা হয়েছে কত? 55। তার মানে কত গুণ না 5 গুণ। তার মানে অ্যাকচুয়াল বয়স জ্ঞানেন্দ্র কত? 5 × 6 = 30, আর 5 × 5 = 25 হচ্ছে এদের অরিজিনাল বয়স, বর্তমান বয়স। বা নির্ণয় করতে বলেছে রেশিও অফ দ্যার এজ আফটার 7 ইয়ার্স। তার মানে আফটার 7 ইয়ার্স কত হবে? প্রত্যেকেরই কী হবে? 7 বছর করে বৃদ্ধি পাবে। তার মানে 30 + 7 করলে 37, আর 25 + 7 করলে কত হবে? 32। তার মানে 37:32, অপশন বি হবে কারেক্ট আনসার। এই ধরনের প্রশ্নে ভুল কোথায় হয়? ভুল হয় এখানে লাস্টে বলে দেয় হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এজেস আফটার 7 ইয়ার্স অফ অরবিন্দ অ্যান্ড জ্ঞানেন্দ্র। আগে অরবিন্দ দিল, তারপর জ্ঞানেন্দ্র দিল, তো সেখানে 32:37 হতো আনসার, ঠিক আছে? তো এই পার্টগুলোই কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। প্রশ্ন কিন্তু ইজি, প্রশ্ন দেখেই কিন্তু আনসার হয়ে যাবে, কিন্তু তোমায় খেয়াল রাখতে হবে যে আলটিমেট রেশিওটা কাদের চেয়েছে। ওকে।